হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষাঙ্গন এডুকেশন। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোন ও পরিবার পরিজনকে স্বাগত জানাই। শিক্ষাঙ্গন এডুকেশনের উপস্থাপনায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত আরও একটি ভিন্ন স্বাদের গল্পের আলোচনায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আমি সুখদেব মণ্ডল। আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সার্কুলার রোডের সমাধিক্ষেত্র হইতে বাহির হইয়া চন্দ্রনাথের কথায় ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিলাম। কোথা থেকে বার হলেন? সার্কুলার রোড থেকে, যেখানে একটি সমাধিক্ষেত্র আছে। সমাধিক্ষেত্র মানে মুসলিম এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা যাদের মৃতদেহটাকে সমাধিস্থ করে রাখেন, যাকে গোরস্থান বা কবরখানা বলা হয়, সেখান থেকে তিনি বার হলেন। বার হয়ে সহপাঠী চন্দ্রনাথের কথায় ভাবতে ভাবতে তিনি বাড়ির দিকে ফিরলেন। কত কথা মনে হইতেছে। দীর্ঘ এতদিনের জীবন ইতিহাসের মধ্যে কয়েকটি পৃষ্ঠায় চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্য গগনচারী কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরিধিতে প্রদীপ্ত ও প্রধান হইয়া আছে। দীর্ঘ এতদিনের জীবন ইতিহাসের মধ্যে সামান্য কয়েকটি পৃষ্ঠায় চন্দ্রনাথের গভীর রাত্রির মধ্য গগনচারী। এই মধ্য গগনচারী শব্দের মানে হলো মাঝ আকাশে বিচরণ করে যে, অর্থাৎ কালপুরুষ নক্ষত্র। তো কালপুরুষ নক্ষত্র বলতে সাধারণত আমরা বুঝি শিকারী মানুষের আকারের সঙ্গে এর কিছুটা সাদৃশ্য আছে। পূর্ব আকাশে শীতের শুরু থেকে প্রাক বসন্তকাল পর্যন্ত যেটা আকাশে দেখতে পাওয়া যায়, এই নক্ষত্রমণ্ডলীর সাথে আরও কিছু কিছু নক্ষত্র দেখতে পাওয়া যায়, যেমন উষা, চিত্রলেখা, অনিরুদ্ধ, কীর্তবীর্য, কার্তিকীয় প্রভৃতি। এই নক্ষত্রটি দেখতে অনেকটা খড়গধারী ভীমকায় আকৃতির মতন, অর্থাৎ ওই নক্ষত্রটির সঙ্গে খড়গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতি যেন একটা সাদৃশ্য আছে, অর্থাৎ একটা মিল আছে। এমনই দীপ্ত ভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে। একদিন পিছনে ফিরিয়া চাহিল না, ক্ষণিক বিশ্রাম করিল না। যাহাকে কুক্ষগত করিবার অভিপ্রায়ে তাহার এ উন্মত্ত যাত্রা তাহাকে আজও পাইল না, তবু সে চলিয়াছে। সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে, হিরুকে। চন্দ্রনাথ হিরু আমি সহপাঠী, অর্থাৎ চন্দ্রনাথ গল্পের যিনি নায়ক তিনি চন্দ্রনাথ, সহপাঠী হিরু এবং আমি সহপাঠী। আমি মানে এখানে নরেশকে বোঝানো হয়েছে, অর্থাৎ লেখক নিজেই। আরও একজনকে মনে পড়িতেছে, চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুকে। এর সাথে সাথে আরও একজনের কথা মনে পড়ছে, তিনি হলেন চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু। কেমন করিয়া যে এই তিনজন একই সময়ে ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়িয়াছিলাম বলিতে পারি না। বলছে কেমনভাবে তারা তিনজন, অর্থাৎ কে কে? চন্দ্রনাথ, হিরু এবং নরেশ, এরা তিনজনই একটা গ্রামের মধ্যে এসে পড়েছে কিভাবে, সেটা তারা বলতে পারে না। কিন্তু বিস্ময় প্রকাশ করিব না। আগ্নেয়গিরি গর্ভের মধ্যে কল্পনাতীত বিচিত্র সমাবেশে যত কিছু প্রলয়ঙ্কর দ্রাহ্য বস্তু সমাবিষ্ট হয়, কি করিয়া এও হয়তো সেই বিচিত্র সমাবেশ। বিস্ময় মানে অবাক করা। আগ্নেয়গিরি গর্ভের মধ্যে, আগ্নেয়গিরি শব্দের মানে হলো যেখান থেকে ভূগর্ভস্থ লাভা, ধাতু, অন্যান্য খনিজ পদার্থ যা বাইরে বেরিয়ে আসে, তার মতন কল্পনাতীত। কল্পনাতীত শব্দের মানে কল্পনা করা যায় না এমন কিছু। বিচিত্র সমাবেশ, যত কিছু প্রলয়ঙ্কর। প্রলয়ঙ্কর শব্দের অর্থ হলো ধ্বংসকারী দ্রাহ্য বস্তু সমাবিষ্ট হয় কি করিয়া এও হয়তো সেই বিচিত্র সমাবেশ। ঘরে কেউ নয়, টেবিলের উপর টেবিল ল্যাম্পটা অকম্পিত প্রদীপ্ত জ্যোতিতে জ্বলিতেছে। এটা তোমরা দাগে নিতে পারো।
টেবিলের উপর টেবিল ল্যাম্পটা অকম্পিত, অকম্পিত মানে স্থির অবস্থায় প্রদীপ্ত জ্যোতিতে জ্বলিতেছে। জ্যোতিতে মানে আলোক শিখা, তোমরা সবাই জানো। আলোকিত কক্ষের মধ্যে একা বসিয়া চন্দ্রনাথ, আলোকিত কক্ষের মধ্যে একা কে বসে আছে? চন্দ্রনাথ। হিরু ও নিশানাথকে ভাবিতেছে। কার কথা ভাবছে? হিরু আর নিশানাথকে ভাবছে। সম্মুখে দেয়ালে বিলম্বিত বড় আয়নাটির মধ্যে আমারই প্রতিবিম্ব আমার দিকে চিন্তা করুন নেত্রে চাইয়া বসিয়া আছে। সম্মুখ মানে সামনের দেওয়ালে যে বিশাল বড় একটা আয়না আছে, সেই আয়নায় আমার নিজের ছবি আমার দিকেই যেন চেয়ে বসিয়া আছে। অলিক, অলিক শব্দের অর্থ হলো অবাস্তব। কায়ামাই শব্দের অর্থ হলো দেহযুক্ত ছায়া, মানে অবাস্তব দেহযুক্ত ছায়া। তবু সে আমার এই স্মৃতি স্মরণে বাধা দিয়া তাহারই দিকে আমাকে আকর্ষণ করিতেছে। আমার এই স্মৃতি স্মরণের দিকে আমাকে বাধা দিয়া আমার দিকেই যখন আকর্ষণ করিতেছে। আলোটি নিভিয়া দিলাম। মুহূর্তে ঘরখানা প্রগাঢ় অন্ধকারে ভরিয়া উঠিল। অতীতের রূপ এই অন্ধকার। আলোকিত যে দিবসটি অবসান হইয়া তমসা পারাবারের মধ্যে ডুব দিল, আর সে তো আলোকিত প্রত্যেকের মধ্যে ফেরে না। অতীত মানে অনেক পুরনো দিনের যে রূপ এই অন্ধকারের মধ্যেই যেন ডুবে গেছে। আলোকিত যে দিবসটি, আলোকিত সেই দিনটি শেষ করে হয়তো তমসা পারাবার শব্দের মানে হলো অন্ধকার সমুদ্রের মধ্যে ডুব দিয়ে দিয়েছে, আর সে তো আলোকিত প্রত্যেকের মধ্যে ফেরে না। মনে হচ্ছে সে যেন আর আলোর সামনে আর ফিরে আসবে না, তাই অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছে। তাই সে কিসের মধ্যে খুঁজছে? যেহেতু সে আলোর মধ্যে ফিরবে না, তাই তাকে খুঁজছে কোথায়? অন্ধকারের মধ্যেই তাকে খুঁজে বেড়াচ্ছে। সে দেখা দিল। অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রাহ্য করিয়া সম্মুখে দাঁড়ায় রইল কিশোর চন্দ্রনাথ। সেই অন্ধকারের মধ্যে সে দেখতে পাচ্ছে সেই কিশোর চন্দ্রনাথ, তার সব কিছু দেখতে পাচ্ছে। সে দীর্ঘকৃত সবল সুস্থ দেহ, তার সুস্থ দেহ দেখতে পাচ্ছে। নির্ভীক দৃষ্টি কিশোর, তার দৃষ্টি দেখতে পাচ্ছে। অসাধারণ তাহার মুখাকৃতি, তার মুখের যে আকৃতি সেটা দেখতে পাচ্ছে। তার মুখের দিকে তাকিয়ে প্রথম যে দৃশ্যটা প্রথম নজরে আসে, প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাক। তোমরা দাগিয়ে নিতে পারো। অর্থাৎ চন্দ্রনাথের দিকে তাকিয়ে প্রথমেই তার কোন দৃশ্যটা দেখা যায়? তার মোটা নাক। সামান্য মাত্র চাঞ্চল্যে নাসিকা প্রান্ত স্ফীত হইয়া ওঠে। সামান্য একটু চাঞ্চল্য দেখলে, চঞ্চল্য শব্দের অর্থ হলো মানে অস্থিরতা, সামান্য একটু অস্থিরতা দেখলেই তার নাকের ডগা, নাসিকা প্রান্ত মানে নাকের ডগা, স্ফীত শব্দের মানে হলো মোটা বা ফুলে ওঠে। মানে সামান্য যদি একটু চঞ্চল হয় তাহলে তার নাকের ডগাটা ফুলে ওঠে। আর কি দেখা যায়? বড় বড় চোখ, চওড়া কপাল, আর সেই কপালে ঠিক মধ্যস্থলে শিরায় রচিত এক ত্রিশূল চিহ্ন। এখানে তোমাদের কিন্তু কোশ্চেন হতে পারে যে চন্দ্রনাথের সাদৃশ্য কেমন ছিল। তাহলে তোমরা কি উত্তর দেবে? চন্দ্রনাথের দিকে তাকিয়ে প্রথমেই যে দৃশ্যটা নজরে পড়ে সেটা হলো তার অদ্ভুত মোটা নাক। যদি সামান্য একটু চঞ্চল সে দেখা যায় তাহলে তার নাকের ডগাটা কি হয়? ফুলে মোটা হয়ে ওঠে। আর কি দেখা যায়? বড় বড় চোখ, চওড়া কপাল, আর সেই কপালের ঠিক মাঝখানে দেখা যায় ত্রিশূল রচিত একটি চিহ্ন। সাধারণত ত্রিশূল রচিত চিহ্ন বলতে আমরা বুঝি তিন ফলাবিশিষ্ট মহাদেবের অস্ত্রটাকেই আমরা ত্রিশূল রচিত চিহ্ন বলে জানি। এই কিশোর বয়সে চন্দ্রনাথের ললাটে শিরায় চিহ্ন দেখা যায়। বলছে এত অল্প বয়সে চন্দ্রনাথের কপালে শিরার চিহ্ন দেখা যায়। সামান্য উত্তেজনায় রক্তের চাপ ঈষৎ প্রবল হইলেই নাকের ঠিক উপরের মধ্যে ললাটের ওই ত্রিশূল চিহ্ন মোটা হইয়া ফুলে ওঠে। বলছে সামান্য যদি একটু উত্তেজনাপূর্ণ দেখা যায় তাহলে রক্তের চাপ যদি একটু সামান্য, ঈষৎ শব্দের মানে হলো একটু বা সামান্য বেড়ে যায়, তাহলে নাকের উপরে ঠিক কপালের মাঝখানে ওই ত্রিশূল চিহ্ন যেন মোটা হয়ে কি হয়? ফুলে ওঠে। সঙ্গে সঙ্গে হেডমাস্টার মহাশয়কে মনে পড়িতেছে। তাহলে এতক্ষণ কার কথা ভাবছিলেন? চন্দ্রনাথের কথা বা চন্দ্রনাথের যে সাদৃশ্য সেগুলো তিনি ভাবছিলেন।
ভাবতে ভাবতে আরও একজনের কথা মনে পড়ছে। তিনি কে? তাদেরই স্কুলের হেডমাস্টার মহাশয়। শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটি, শীর্ণ মানে রোগা, দীর্ঘকায় শব্দের মানে হলো লম্বা, মানে রোগা লম্বা প্রকৃতির শান্ত মানুষটি ওই যে বোর্ডিংয়ের ফটকের সম্মুখে চেয়ারে বেঞ্চের আসন পাতিয়া বসিয়া আছেন। বোর্ডিং শব্দের মানে হলো ছাত্রাবাসে। ছাত্রাবাসে বেঞ্চের সামনে আসন পেতে তিনি বসে আছেন। তার হাতে একটি হুঁকা, হুঁকাটা হাতে ধরাই আছে। চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন। চিন্তাকুল মানে ভাবনা অবস্থায় তিনি আমাকে বললেন। বিমর্ষ শব্দের মানে হলো বিষণ্ণতা। আমাকে বলিলেন, নরু তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। তো নুরু মানে নরেশ, আগেই বলেছি। নরেশকে বলছে, হেডমাস্টার মশাই তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতের সমস্ত স্কুলটা চঞ্চল। বলছে চন্দ্রনাথের আঘাতের সমস্ত স্কুল যেন একটা অস্থির চিত্ততা ভাব দেখা দিয়েছে, বিক্ষুব্ধ হইয়া উঠেছে। বিচলিত, বিক্ষুব্ধ শব্দের মানে হলো সবাই যেন একটা বিচলিত হয়ে উঠেছে। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করিয়া পত্র দিয়েছে। যখন আমি পুরস্কার বিতরণ করছিলাম ঠিক সেই সময় চন্দ্রনাথ প্রাইজটা না নিয়ে সেখান থেকে তিনি চলে গেলেন এবং একটা পত্র লিখলেন। এবং সেই পত্রে তিনি কি বলছেন যে সেকেন্ড প্রাইজ সে গ্রহণ করিতে চায় না, সেকেন্ড প্রাইজ সে কোনোভাবেই নিতে চায় না। এগুলো কিন্তু লাইন তুলে প্রশ্ন হয়। সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয় নাই। তাহার কথা অবহেলা করিতে পারিলাম না, তাহার কথা অবহেলা করিতে পারিলাম না। কথাটা সত্যি। হেডমাস্টার মশাইও জানেন যে চন্দ্রনাথ আজ পর্যন্ত কখনো তিনি সেকেন্ড হননি, তাই সেই কারণের জন্য তিনি কথাটা অবহেলা করতে পারলেন না। চন্দ্রনাথের কাছে গেলাম। দারিদ্র জীর্ণ স্বল্পা লোকিত চন্দ্রনাথের ঘরখানার মধ্যে চন্দ্রনাথ বসিয়া আপন মনে কি লিখিতেছিল। যখন নুরু চন্দ্রনাথের কাছে গেলেন তিনি সেখানে গিয়ে দেখলেন যে দারিদ্র মানে খুব অভাবী টান, জীর্ণ মানে নোংরা, স্বল্পলোকিত, স্বল্পলোকিত শব্দের মানে হলো কম আলোযুক্ত স্থান। চন্দ্রনাথের ঘরখানার মধ্যে চন্দ্রনাথ একা বসিয়া আপন মনে কী যেন একটা লিখছে। তার কাছে গিয়ে দাঁড়াইলাম। সে লিখিতে থাকিল, কোনো অভ্যর্থনা করিল না। অর্থাৎ তার কাছে গিয়ে আমি দাঁড়ালাম, সে আমাকে কোনো অভ্যর্থনা, অর্থাৎ আমরা যখন কারোর বাড়িতে যাই আমরা সবাইকে জিজ্ঞাসা করি ভালো আছেন, বা কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে ভালো আছেন, বা আমরা কাউকে দাওয়াত জানাই বা অনেক কিছু অভ্যর্থনা দিয়ে আমরা তাকে স্বাগত জানাই বাড়িতে আসার জন্য। তো এরকম যখন আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম আমাকে কোনো রকম অভ্যর্থনা দিলেন না। সে তার স্বভাব নয়, বলছে এটা তার স্বভাব নয়। আমি নিজেই বসিয়া প্রশ্ন করিলাম, কি লিখছিস? লিখিতে লিখিতে চন্দ্রনাথ উত্তর দিল, ইউনিভার্সিটি এক্সামের রেজাল্ট তৈরি করছি। অর্থাৎ তিনি যেটা লিখছেন সেই লেখার সময় আমি তাকে প্রশ্ন করলাম কি লিখছিস। তো লিখতে লিখতে চন্দ্রনাথ আমাকে বললেন, ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছি, কে কত নম্বর পাবে তাই দেখছি। তাহার কথা শুনিয়া আশ্চর্য হয়ে গেলাম। একথা শুনে আমি অত্যন্ত আশ্চর্য। চন্দ্রনাথ আরও খানিকটা লিখিয়া কাগজখানা আমার সম্মুখে ফেলিয়া দিয়ে বলল, দেখো। চন্দ্রনাথ আরও লিখলেন। লেখার পরে কাগজটা আমার সামনে ফেলে দিয়ে বললেন, কাগজটা খুলে দেখো। কাগজটায় চোখ বুলাইতেছিলাম। চন্দ্রনাথ বলিতেছিল, আমার যদি 550 কি তার বেশি ওঠে তবে স্কুলে এই রেজাল্ট হবে। মানে এর কথাটার মানে হলো আমি যদি স্কুলে 550 বা তার বেশি নাম্বার পাই তাহলে একটা স্কুলে রেজাল্ট দাঁড়াবে। রেজাল্টটা কি? মানে দুটো ফেল করবে, অমিয় আর শ্যামা। অমিয় এবং শ্যামা ফেল করবে, এটা একদম নির্দিষ্ট করে চন্দ্রনাথ বলছে যদি আমি 550 বা তার বেশি নাম্বার পাই। তাছাড়া বাকিরা সব কি হবে? পাস করে যাবে। আর আমার যদি 525-এর নিচে হয় তবে 10টা
ফেল করবে। বলছে আমি যদি 525-এর নিচে নাম্বার পাই তাহলে স্কুলে ফেল করবে 10টা, আর তুই অর্থাৎ নুরু 3rd ডিভিশন পেয়ে পাস করবি। বেশ মনি পড়িতেছে, তাহার কথা শুনিয়া রাগ হয়েছে। স্বাভাবিক, যদি কেউ সামনাসামনি বলে যে তুই 3rd ডিভিশন পাবি, তাহলে এটা শুনে তো স্বাভাবিক রাগ হবারই কথা। তো এখানে নুরুরও সেরকম একটা রাগ হয়েছে। এই দাম্ভিকটা যেন ফেল হয় এই কামনাও বোধ হয় করিয়াছিলাম। সেই সময় নুরুও কিন্তু চন্দ্রনাথকে দাম্ভিক মানে অহংকারী বলে তাকে বললেন এবং মনে মনে বললেন যে চন্দ্রনাথ যেন ফেলই করেন। তারপরে চন্দ্রনাথ হাসিয়া বলিল, তুই বোধহয় রাগ করছিস, কিন্তু অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখবে একই হবে। অনুপাতের আঙ্কিক নিয়ম অর্থাৎ আমরা যখন অঙ্ক করি তার অঙ্ক করার নিয়মে যার মূল্য যতবার কষে দেখবে একই হবে। 1-এর মূল্য কমলে সকলের কমবে, অর্থাৎ 1-এর মূল্য যদি সবার কমে যায় তাহলে সকলের কমে আসবে। দিস ইজ ম্যাথামেটিক্স, অর্থাৎ এটি হলো অঙ্কের ফর্মুলা। আমি এইবার কথাটা পারিব ভাবিতেছিলাম, কিন্তু সে হইল না। চন্দ্রনাথের দাদা একখানা পত্র হাতে আসিয়া দাঁড়াইলেন। চন্দ্রনাথের হাতে পত্রখানা দিয়া বলিলেন, এ কি? অর্থাৎ চন্দ্রনাথের দাদা একটা চিঠি পেয়েছে, সেই চিঠিটা নিয়ে চন্দ্রনাথের কাছে আসলেন এবং চন্দ্রনাথকে বলছেন, এটি কি? পত্রখানার উপর দৃষ্টি বুলিয়া চন্দ্রনাথ অসংকোচে বলিল, আমি 2nd প্রাইজ রিফিউজ করেছি। অসংকোচে মানে কোনো ভয় না পেয়ে তিনি তার দাদাকে বলছেন, আমি 2nd প্রাইজ নেওয়াটা প্রত্যাখ্যান করেছি। কারণ কারণ চন্দ্রনাথের নাসিকা প্রান্ত স্ফীত হয়ে উঠিল। ঠিক সেই সময় চন্দ্রনাথের নাসিকা প্রান্ত যেন একটু বেড়ে যেতে লাগলো। দেখা গেল ললাটের শিরায় সেই রচিত ত্রিশূল চিহ্ন ধীরে ধীরে আত্মপ্রকাশ করিতেছিল। আগেই বলেছি যে চন্দ্রনাথের যখন একটু স্ফীত প্রকাশ ভাব দেখা যায় তখন তার ললাটে অর্থাৎ তার কপালে ত্রিশূল আকৃতির চিহ্ন দেখা যায়। এখানে তার দাদার কথা শুনে তার কপালে সেই ত্রিশূল আকৃতির চিহ্ন দেখা যাচ্ছে। এক মুহূর্ত স্তব্ধ থাকিয়া সে বলিল, কারণ 2nd প্রাইজ নেওয়া আমি বিনীতমায় ডিগনিটি বলে মনে করি। বিনীতমায় ডিগনিটি মানে আমার পক্ষে অসম্মানজনক। বলছে 2য় প্রাইজ নেওয়াটা আমি মনে করি আমার পক্ষে অসম্মানজনক। চন্দ্রনাথের দাদা ক্ষোভে যেন কাঁপিতেছিলেন। বহু কষ্টে আত্মসংবরণ করিয়া তিনি বলিলেন, চন্দ্রনাথের দাদা ক্ষোভে, দুঃখ, কষ্টে, ঘৃণায় সে নিজেই কাঁপিতেছিলেন। বহু কষ্টে নিজেকে সংযত করে তিনি বলিলেন, কথাটা বলতে তোমার লজ্জাই বাঁধল না? কথাটা বলতে তোমার লজ্জা করছে না? ডিগনিটি, এটাকে তুমি অসম্মানজনক, একে তুমি ডিগনিটি বলো, এটাই তুমি অসম্মানজনক? তোমার অক্ষমতার অপরাধ, তুমি যে নিজে পারো না তার অপরাধের কথা তুমি ভাবো কি? বাধা দিয়া চন্দ্রনাথ বলিল, তুমি জানো না দাদা। চন্দ্রনাথ এবার তার দাদাকে বাধা দিয়ে বলছে, তুমি জানো না। কি জানি না? জানবারেতে আছে কি? স্কুলের সেক্রেটারি ভাইপো ফার্স্ট হয়েছে, সে আমারই সাহায্য হয়েছে। আর ওর যে প্রাইভেট মাস্টার, প্রাইভেট মানে গৃহ শিক্ষক, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার মানে সহকারী শিক্ষক, তিনি কি বলবো, প্রশ্নপত্র ছাত্রটির কাছে গোপন রাখেনি। মানে প্রশ্নপত্র যেটা পরীক্ষার সময় ছাপা হয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য, সেই অ্যাসিস্ট্যান্ট টিচার প্রশ্নপত্রটা নিয়ে তার কাছে গোপন রাখেনি, অর্থাৎ তাকে দেখিয়েছেন। এটা চন্দ্রনাথের কথা অনুযায়ী। তারও ওপর উত্তর বিচারের সময় ইচ্ছাকৃত ভুলও করেছেন তিনি এবং আরও 2-1 জন। বলছে উত্তর লেখার সময় তিনি ইচ্ছাকৃত অনেক ভুলও করেছেন, তিনি এবং আরও 2-1 জন। চন্দ্রনাথের দাদা মুখ দিয়া কথা সরিতেছিল না। ভদ্রলোক, নির্বোধে শান্ত প্রকৃতির মানুষ, তিনি অবাক হইয়া চন্দ্রনাথের মুখের দিকে চাইয়া রইলেন। অর্থাৎ চন্দ্রনাথের দাদা কোনো প্রশ্নের দেওয়ার ক্ষমতা নেই, তিনি শান্ত প্রকৃতির মানুষ, তিনি অবাক হয়ে শুধু চন্দ্রনাথের মুখের দিকে চেয়ে থাকলেন। চন্দ্রনাথ বলিল, অঙ্কের পরীক্ষার দিন সে আমায় মিনতি করলেন, মানে সে আমাকে খুব অনুরোধ করলেন। আমি তাকে 3টি অঙ্ক আমার খাতা থেকে টুকতে দিয়েছিলাম। বলছে আমি তাকে 3টি অঙ্ক আমার খাতা থেকে দেখতে দিয়েছিলাম।
মাস্টার পূর্বে বলে দেওয়া সত্ত্বেও সে সময় তার মনে ছিল না। অর্থাৎ মাস্টার তাকে আগে থেকে অঙ্কটা কি পরীক্ষায় আসবে সেটা তাকে আগে থেকে বলে দিয়েছিল, কিন্তু সেটা তার মনে ছিল না। চন্দ্রনাথের দাদা গভীর এবং ধীর কণ্ঠস্বরে বললেন, তোমার সঙ্গে তর্ক করে ফল নেই। বলছে, তোমার সঙ্গে তর্ক করে আমার কোনো লাভ নেই। তুমি ওই পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টার মহাশয়কে পত্র লেখো। বলছে, তুমি ওই পত্র প্রত্যাখ্যান করো এবং হেডমাস্টার মহাশয়কে তুমি ক্ষমা চেয়ে একটি চিঠি লেখো, বুঝলে? চন্দ্রনাথ বলিল, না। কঠোরতর স্বরে চন্দ্রনাথের দাদা বলিলেন, তোমায় করতে হবে। কঠোরতর মানে খুব প্রতিজ্ঞাবদ্ধ অবস্থায়, রাগান্বিত অবস্থায়, যে হ্যাঁ তোমাকে এটা করতেই হবে, বাধ্যবাধকতা। এরকম রাগান্বিত অবস্থায় চন্দ্রনাথের দাদা বলিলেন, তোমায় করতে হবে। না না। চন্দ্রনাথের দাদা যেন বিস্ময়ে অভিভূত হইয়া গেলেন। এবার না করবে না? ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল। না। কিছুক্ষণ নীরবে দাঁড়ায়া থাকিয়া চন্দ্রনাথের দাদা বললেন, তোমার বৌদি বলতো আমি বিশ্বাস করি। অর্থাৎ চন্দ্রনাথের বৌদি তার দাদাকে বলতেন, কিন্তু এতদিন তিনি বিশ্বাস করেননি। কিন্তু তুমি এতদূর স্বাধীন হয়েছ, ভালো। আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব রইল না। আজ থেকে আমরা পৃথক। অবচলিত কণ্ঠস্বরে চন্দ্রনাথ বলিল, বেশ। চন্দ্রনাথের দাদা নতশিরে নীরবে দাঁড়িয়ে রইলেন। নতশিরে মানে মাথা নিচু করে নীরবে তিনি দাঁড়িয়ে রইলেন। তিনি নিশ্চয়ই এই উত্তর প্রত্যাশা করেন নাই, অর্থাৎ তার ভাই যে তাকে এই উত্তরটা দিয়েছে এটা সে কখনো তার কাছ থেকে আশা করেনি। বিশেষ এমন সংযত নিরুচ্ছ্বসিত কণ্ঠের উত্তরে, অর্থাৎ নিরুচ্ছ্বসিত, তার এমন উচ্চস্বরে কণ্ঠ, সেটা কখনো সে ভাবেনি। আমি বেশ বুঝিলাম, ভদ্রলোক আত্মসংবরণের জন্য বিপুল প্রয়াস করিতেছে। অর্থাৎ ভদ্রলোক নিজেকে মানানোর জন্য বা নিজেকে সংযত করানোর জন্য তিনি অনেক চেষ্টা করছেন। দাঁতে ঠোঁট কামড়াইয়া তিনি দাঁড়াইয়া ছিলেন। চোখের দৃষ্টিতে বেদনা, অর্থাৎ চোখের দৃষ্টিতে যেন কোথাও কষ্ট, ক্ষোভ, রাগ, সে এক অদ্ভুত সংমিশ্রণ, সে এক অদ্ভুত একসাথে মিশ্রণ। এমন বুকে দাগ কাটা দৃষ্টি আমার জীবনে আমি খুব কমই দেখিয়াছি। বুকে দাগ কাটা মানে আমার বুকে যেন একটা এই মুহূর্তটা একটা দাগ কেটে গেছে, যেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এক মুহূর্ত যেন স্পষ্ট দেখিতে পাইতেছি। দাদা মুখ তুলিয়া সম্মুখে জানলার ভিতর দিয়া আখড়ার তামাল গাছটার দিকে চাইলেন। দাদা মুখ তুলে সামনে যে জানলা, সেই জানলার ভিতর দিয়ে বাইরে একটা তমাল গাছটার দিকে তিনি চেয়ে থাকলেন। কাকের কোলাহল চলিয়াছে, সেখানে কাকের কোলাহল দেখা যাচ্ছে। তাহাকে দেখিয়া আমার বড় কষ্ট হইল। তাহাকে দেখে আমি যেন বড় কষ্ট বোধ করিতে লাগিলাম। আজও এই অন্ধকারের মধ্যে আমি চোখ মুদিলাম, অর্থাৎ এটা মুছিলাম হবে। বোর্ডিংয়ে আসিয়া মহাশয়কে সংবাদটা দিতে গিয়া দেখিলাম তিনি তখনও সেই তেমনি একা চিন্তাকুল নেত্রে বসে আছেন। বোর্ডিং মানে ছাত্রাবাসে আসিয়া মাস্টার মহাশয়কে সংবাদটা দিতে গিয়ে দেখলাম তিনি তখনও ঠিক আগে যেমন দেখে গেছিলাম ঠিক তেমনভাবে তিনি চিন্তাকুল নেত্রে, অর্থাৎ চিন্তিত অবস্থায় তিনি যেন বসে আছেন। আমাকে দেখিবা মাত্র বলিলেন, কি হলো নুরু? সে কি বলল? তাহাকে অকপটে এই সমস্ত বইলাম। তিনি হুকাটি হাতে ধরিয়া নীরবে বসিয়া রইলেন। মাস্টার মহাশয় তামাক টানিতে টানিতে বলিলেন, আমি একবার যাব নরেশ। বলছে মাস্টারমশাই তামাক খেতে খেতে তিনি বলছেন, আমি কি একবার যাব নরেশ? কি বলো তুমি? চন্দ্রনাথের কাছে? না না, পৃথক হবে কেন? না, ছি। আমি বললাম, না স্যার, আপনি যাবেন না। যদি কথা না শোনে? শুনবে না? আমার কথা শুনবে না? মাস্টার মহাশয়ের কণ্ঠস্বর উত্তেজিত হইয়া উঠিল। আমি উত্তর দিলাম, না। নীরবে দাঁড়াইয়া রহিলাম। কিছুক্ষণ পরে মাস্টার মহাশয় বলিলেন, আমারই অন্যায় হলো। চন্দ্রনাথের দাদাকে না জানাইলেই হতো। না, ছি ছি ছি। আমি চলিয়া আসিতেছিলাম। তিনি আবার ডাকিলেন, তুমি বলছো নরেশ আমার যাওয়া ঠিক হবে না? চন্দ্রনাথ আমার কথা শুনবে না? আমি নীরবে কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলাম, তারপর ধীরে ধীরে চলিয়া আসিলাম। অর্থাৎ আমি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর ধীরে ধীরে চলে আসলাম। দিন দুই পর শুনিলাম চন্দ্রনাথ সত্যই দাদার সহিত পৃথক হইয়াছে। অর্থাৎ
দুদিন পরে আমি সত্যি সত্যি শুনতে পেলাম যে চন্দ্রনাথ এবং তার দাদা সত্যি সত্যি তারা আলাদা হয়ে গেছে। চন্দ্রনাথের সহিত দেখা করিলাম। সে বলিল, পৃথক মানে কি? পৃথক মানে সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া। সম্পত্তি তো কিছুই ছিল না, মাত্র বাড়িখানা আর বিঘে কয়েক জমি। পৃথক মানে আমরা যে আলাদা হয়েছিলাম, কিছুটা বাড়ি ছিল আর বিঘে খানিক জমি ছিল আর কিছুটা বাসন ছিল, সে ভাগ হয়ে গেল। মানে সবই তার যা ছিল সেগুলো সব ভাগ হয়ে গেল। আমাকে তো এইবার নিজের পায়ে দাঁড়াইতেই হতো, এই ভালোই হলো। বলছে আমাকে তো কিছুদিন পরে নিজের পায়ে দাঁড়াতেই হবে, তা বিষয়টা ভালোই হলো। তারপর আমি চুপ করিয়া রহিলাম। বোধহয় সেই সময়ে ভাবিয়াছিলাম চন্দ্রনাথের সহিত সংস্রব্য রাখিব না, মানে বন্ধুত্ব আর রাখবো না। মনে মনে সংকল্পটা দৃঢ় করিতেছিলাম। সংকল্প মানে প্রতিজ্ঞাটা মনে মনে নিয়েছিলাম। চন্দ্রনাথ হাসিয়া বলিল, হিরু এসেছিল আজ আমার কাছে। চন্দ্রনাথ তখন হেসে একটু বললেন, হিরু আমার কাছে এসছে। কাকা বলেছেন তোমাকে তিনি একটা স্পেশাল প্রাইজ দেবেন। কাকা বলছে তোমাকে তিনি একটা স্পেশাল প্রাইজ দেবেন। হিরুকে সেবার ফার্স্ট হইয়াছিল আমাদের স্কুলের সেক্রেটারির ভাইপো। এই হিরুই সেবার ফার্স্ট হয়েছে, আমাদের স্কুলের সেক্রেটারির ভাইপো ছিল। আমি প্রশ্ন করিলাম, কি বললি তুই? চন্দ্রনাথ বলিল, তার কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠালাম আর বলে দিলাম একান্ত দুঃখিত আমি, সে গ্রহণ করতে আমি পারি না। এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক। বলছে এই প্রস্তাবটা আমার পক্ষেই অপমানজনক। চন্দ্রনাথের মুখের দিকে চাইয়াছিলাম, সে আবার বলিল, হেডমাস্টার মহাশয়ও ডেকে পাঠিয়েছিলেন, তাকেও উত্তর দিয়ে দিলাম। গুরুদক্ষিণার যুগ আর নেই। বলছে তাকেও আমি হেডমাস্টার মহাশয়কে উত্তর দিয়ে দিলাম, এখন আর গুরুদক্ষিণার যুগ নেই। গুরুদক্ষিণা মানে একটা সময় ছিল গুরুগৃহে পড়াশুনো হতো, গুরু যে দক্ষিণা চাইতেন সেটা ছাত্রদেরকে দিতে হতো, অর্থাৎ এখন আর সেই যুগটা নেই। এটা চন্দ্রনাথ স্পষ্ট করে নুরুকে বোঝাতে চাইলেন। স্কুলের সঙ্গে দেনা পাওনা আমার মিটে গেছে, অর্থাৎ স্কুলের সঙ্গে যেসব দেনা পাওনা ছিল সব আমার মিটে গেছে। 2-3 দিন মাসের মাইনে বাড়িতে দিয়ে এসেছি আমি, সুতরাং যাওয়ার প্রয়োজন নেই আমার। সেই মুহূর্তে উঠিয়া আসিলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি।